গতকালকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে প্রথম টি20 ম্যাচটি অনুষ্ঠিত হলো। সেখানে বাংলাদেশ কিন্তু কোয়াইট কমফোর্টেবলি ম্যাচটা জিতেছে। তো ম্যাচ বিশ্লেষণে যদি আমি একটু আসি, শুরুতে নেদারল্যান্ড ব্যাটিং করে এবং নির্ধারিত 20 ওভারে তারা 136 রান সংগ্রহ করে। নেদারল্যান্ডের পক্ষে তেজা নিদামানুরু 26 রান সংগ্রহ করেন সর্বোচ্চ, এবং ম্যাক্সো দাউদ উনি 23 রান সংগ্রহ করেন। সো নেদারল্যান্ডের ব্যাটিং স্কোর কার্ডটা দেখলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে তাদের কোনো ব্যাটারি কিন্তু স্টার্টটাকে বড় একটা স্কোরে কনভার্ট করতে পারেনি। পাশাপাশি আমরা যদি তেজা নিদামানুরু, যিনি নেদারল্যান্ডের হাইয়েস্ট রান স্কোরার, ওনার যদি স্ট্রাইক রেটটা দেখি সেটাও কিন্তু বেশ পোর্ট ছিল। উনি 26 বলে 26 রান করেন, দ্যাট মিনস মানে 100 স্ট্রাইক রেটে উনি ব্যাটিং করেছেন। ম্যাক্সো দাউদ একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে উনি ওনার স্টার্টটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি আনফর্চুনেটলি। স্কট এডওয়ার্ডস, আসলে নেদারল্যান্ডের মূল বাজিটা হয়তো তার উপরই ছিল যে স্কট এডওয়ার্ডস যদি একটা ভালো ইনিংস খেলেন সেক্ষেত্রে হয়তো নেদারল্যান্ডের স্কোরটা একটু সম্মানজনক পর্যায়ে যেতে পারতো। বাট সাইফ হাসানের যে ডেলিভারিটাতে উনি আউট হলেন, হি ওয়েন্ট আ বিট টু অ্যাক্রস ফর দ্য সুইপ শট, এবং ফলশ্রুতিতে কিন্তু উনি বাউন্ডারিটা ক্লিয়ার করতে পারেননি। আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে নেদারল্যান্ডসের এই স্কোয়াডটা কিন্তু বেশ কিছু কি প্লেয়ার মিসিং রয়েছে, এবং সেটা কিন্তু কালকে খুবই এভিডেন্ট ছিল। লোয়ার ডাউন দি অর্ডার বড় শট খেলার মতো কোনো ব্যাটার কিন্তু আমরা গতকালকে দেখতে পারিনি। এখানে কিন্তু আমি লোগান ভ্যান ভিককে খুবই মিস করেছি, যে মানে উনি নাম্বার 7 বা 8 ব্যাট করে থাকেন এবং বেশ বড় বড় শট শেষের দিকে খেলতে অভ্যস্ত। কলিন অ্যাকারম্যানকে আমরা এই সিরিজে পাচ্ছি না, মাইকেল লেভির টপ অর্ডারে উনি নেই। পাশাপাশি বিক্রমজিৎ সিং, ওনার জন্য আমার মনে হয় এই সিরিজটাই আসলে শেষ সুযোগ। অনেক সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ওনার আসলে টি20তে পারফরমেন্সটা কিন্তু আমরা আশানুরূপ ওইভাবে দেখতে পাচ্ছি না। এখন যদি বাংলাদেশের পক্ষে আসি, তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, উনি 28 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন, এবং গতকালকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তাসকিন আহমেদ ছিলেন। এবং এর পাশাপাশি যদি আমরা ব্যাটিংয়ে আসি, বাংলাদেশের লিটন দাস কিন্তু একটু ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। উনি গতকালকে 29 বলে 54 রান সংগ্রহ করেছেন। পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে নেমে একটা দুর্দান্ত শুরু করেছিলেন আরিয়ান দাতের ফার্স্ট ওভারে, বা বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ফার্স্ট ওভারের প্রথম 3টা বলই কিন্তু উনি বলকে বাউন্ডারি ছাড়া করেন, কিন্তু পরবর্তীতে একটা আনোয়ার দাতের একটা ড্রিফটিং ডেলিভারি লাইনটা মিস করাতে পারভেজ হোসেন ইমন তার উইকেট হারান। তানজিদ হোসেন তামিম উনি 24 বলে 24 রান সংগ্রহ করেন। এবং বাংলাদেশের এই সিরিজে নতুন ইনক্লুশন সাইফ হাসান, উনি কিন্তু বল হাতে 2 ওভারে 18 রান দিয়ে 2টো উইকেট সংগ্রহ করেন, এবং ব্যাটিংয়ে কিন্তু বেশ ভালো। উনি 19 বলে 36 রান সংগ্রহ করেন, যার মধ্যে 3টি ছক্কা এবং 1টি চারের মার ছিল। তো সাইফ হাসান প্রসঙ্গে যদি আমি আসি, উনি গতকালকে 2 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন, এবং ব্যাট হাতে 19 বলে 36 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন। কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে। আমি আগে বলেছিলাম যে নেদারল্যান্ডসের এই টিমটা কিন্তু ফুল স্ট্রেংথ স্কোয়াড না, এবং এর পাশাপাশি যদি আমরা সাইফ হাসানের কালকে বোলিং দেখি, উনি কিন্তু প্রথম 2টো বা 3টে ডেলিভারি খুবই বাজে একটা লাইনে বলটা ফেলেছিলেন। তো এটা আসলে তার সৌভাগ্য আমরা বলতে পারি যে বলগুলো ইনিশিয়ালি বাউন্ডারি ছাড়া হয়নি, সেক্ষেত্রে হয়তো আমরা তার বোলিং ফিগারটা একটু অন্যরকম দেখতে পারতাম। পাশাপাশি ব্যাটিংয়ের কথা যদি আমরা বলতে চাই সাইফ হাসানের ক্ষেত্রে, গতকালকে ম্যাচের আগে উনি টি20তে 6টা ম্যাচ খেলেছিলেন, এবং 6 ম্যাচ খেলে উনি 52 রান মাত্র সংগ্রহ করেছিলেন। সো একটি ইনিংস দেখে কিন্তু তাকে আসলে আমরা বলতে পারছি না যে উনি একদম পরীক্ষিত পারফর্মার বা আমাদের দলে নিয়মিত তাহিদ হৃদয় রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারবেন। আপনি যদি সাইফ হাসানের ব্যাটিং ইনিংসটা দেখেন, উনি যে বাউন্ডারিগুলো স্কোর করেছিলেন তার মধ্যে 3টা বাউন্ডারি ছিল বিক্রমজিৎ সিং এর ডেলিভারিতে, যিনি একজন পার্ট টাইম বোলার নেদারল্যান্ডসের বেসিক্যালি। সো সাইফ হাসানের কাছ থেকে আমরা সামনে আরও নিয়মিতভাবে ভালো পারফরমেন্স আশা করব, এবং তার অ্যাসিড টেস্টটা হবে তখনই যখন উনি কোনো ফর্মিডেবল বোলিং লাইন আপের এগেনস্টে ব্যাটিং করবেন। তো এই ছিল মোটামুটি আসলে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের ম্যান টু ম্যান পারফরমেন্স অ্যানালাইসিস আমার পক্ষ থেকে। সামনের ম্যাচে যদি আমরা কোনো পরিবর্তন দেখতে চাই, আমার মনে হয় নেদারল্যান্ডসের তাদের ব্যাটিং লাইন আপটা একটু স্ট্রেনথেন করা উচিত, কিন্তু তাদের যে স্কোয়াডটা আমি দেখতে পাচ্ছি সেখানে আসলে খুব বেশি অ্যাভেলেবেল অপশনও নেই। তারা হয়তো 17 ইয়ার সেন্সেশন ডি ল্যাঙ্গাকে ট্রাই করে দেখতে পারেন। এর পাশাপাশি আসলে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজে যদি ভালো করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে ম্যাক্সো দাউদ এবং স্কট এডওয়ার্ডসের দিকে। তাদের দুজনকে আসলে নেদারল্যান্ডসের ইনিংসটা ক্যারি করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যদি সামনের ম্যাচে আমরা কোনো পরিবর্তন দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় শামীম হোসেন পাটোয়ারিকে একটা সুযোগ দেওয়া যায় কিনা যে কোনো কারোর পরিবর্তে। আমার মনে হয় সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের জায়গায় শামীম হোসেন পাটোয়ারিকে খেলানো যেতে পারে, কজ সাইফ হাসান প্রথম ম্যাচে ভালো করেছেন এবং উনি যেহেতু একটা রোলে রয়েছেন, সো আমার মনে হয় তাওহিদ হৃদয়ের ওই রোলটা সাইফ হাসান বেশ ভালোই কমপ্লিমেন্ট করতে পারবেন, এবং সেই জায়গায় আমরা শামীম পাটোয়ারিকে একটা সুযোগ হয়তো দিতে পারবো। বোলিংয়ের ক্ষেত্রে যদি আসে, আমি সবসময় বলছিলাম যে নাসুম আহমেদকে কিছু ম্যাচ প্র্যাকটিসের মধ্যে যেন আনা হয়, কজ যখন মেইন টুর্নামেন্টটা স্টার্ট হবে নাসুম আহমেদকে কিন্তু তখন প্রয়োজন হবে, কারণ তখন আমরা যে ধরনের অপোনেন্টের এগেনস্টে খেলবো, কন্টেন্ট বোলিংটা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। পাশাপাশি শরীফুল ইসলামকে কিন্তু গতকালকে আমার নতুন বলে বেশ অফ কালার মনে হয়েছে, তো সেই জায়গায় তানজিম হোসেন সাকিবকে যদি ইনক্লুড করানো যায় এবং তাকে নতুন বলে বল করানো যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমরা বেস্ট আউটপুটটা পেতে পারি। তো বাংলাদেশের স্কোয়াডের সামনের ম্যাচে ঘুরে ফিরে আমি এই কয়েকটা পরিবর্তনই আশা করছি।